স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা আলোচনা করছি ডিজিটাল সেবা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার এবং রবি আজিয়াটা লিমিটেড এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর রহমান। জনাব রহমান এবং জব্বার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব জব্বার, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, আমরা জনাব রহমানের সাথে কথা বলছিলাম। উনি জানছিলেন রবি কীভাবে তাদের মোবাইলে অ্যাপসের তৈরি করছে তাদেরকে পয়সাটা রেভিনিউ শেয়ার করবে। আপনি এই বিষয়ে যেমন প্রথমত অভিনন্দন, মানে প্র্যাকটিক্যালি আমি গোড়া থেকে যে কথাটা বলে আসছিলাম যে আমাদের এখানে কেবল অ্যাপ ডেভেলপার তৈরি করে কোনো লাভ নেই, আমাদের প্রয়োজন হচ্ছে প্ল্যাটফর্মের, যেখানে আমি বেচাকেনা করতে পারি। বেচাকেনার জন্য রবি একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে। এর মধ্যে হয়তো কোর্স অফ টাইম আরো কিছু মডিফিকেশন হবে তাদের রেভিনিউ শেয়ারিং। আমার নিজের দাবি যেটি, সেটা আমরা বরাবর বলে এসেছি। বিটিআরসি যখন একটি এই সেবা নিয়ে পলিসি করতে যাচ্ছিল ভাস নিয়ে, তখন আমরা বলছিলাম যে মোবাইল অপারেটররা কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের রোল প্লে করে ইন ডিজিটাল সার্ভিসেস। মানে সাধারণ মানুষের কাছে যেহেতু প্রযুক্তিটা পৌঁছেছে, সুতরাং সাধারণ মানুষ ওই প্রযুক্তিটা ব্যবহার করে। আমি মানুষের জন্য সেবা দিতে গেলে আমাকে মোবাইল প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, এবং সেই কারণে আমরা ভ্যালু অ্যাডেড সার্ভিসেসের বিষয়গুলো বলছিলাম এবং আমরা বলে আসছিলাম যে মোবাইল অপারেটররা যদি ধরেন অ্যারাউন্ড সে 30% মতন নেয়, এবং অ্যাপ ডেভেলপারকে যদি ওদেরকে বা যারাই সেবাটা দেয় তাদের জন্য যদি অ্যারাউন্ড 70% মতন রাখে, তাহলে কিন্তু এটা ভালো একটা দাঁড়াবে। কারণ এরা হচ্ছে কি, এরা একটা মাদার অর্গানাইজেশনের মতন কাজ করছে, হাজার হাজার লোকজন তাদের প্ল্যাটফর্ম ইউজ করবে এবং এই ডেভেলপাররা ওখান থেকে বেনিফিটটা পাবে। আমি এই জায়গাটার মধ্যে বলছি যে যেমন ধরেন সাধারণ মানুষের চাহিদার বিষয় আছে ডিজিটাল সার্ভিসেস, একটি বড় ক্ষেত্র আছে যেই ক্ষেত্রটি আমাদের দেশের সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে সেবা দানকারী কেউ দেখে নাই। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক তো ছাত্রছাত্রী, একেবারে শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই ছাত্রছাত্রীদেরকে আমরা কোনোভাবেই কোনো কিছুর মধ্যে ডিজিটাল সার্ভিসের আওতাভুক্ত করছি না। ওদের ফলাফল দেখা অথবা তাদের ভর্তির আবেদন করা, এই দুটো ক্ষেত্র ছাড়া আর কোনো জায়গায় তাই তার প্রচুর পরিমাণ তথ্য উপাত্ত দরকার, তার প্রচুর পরিমাণ বিনোদন দরকার, তার প্রচুর পরিমাণ সময় দরকার, তার প্রচুর পরিমাণ আড্ডা দেওয়ার দরকার। এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যারা অ্যাপ ডেভেলপার এবং রবির মতন যারা আছে তাদের সকলে মিলে যদি আমরা এই জায়গাটা দেখি, দুটো পারপাস হবে। একটা হচ্ছে যে আমাদের পরিপক্কতাটা পারবে আমার নিজের দেশের জন্য। দ্বিতীয় যেটি হবে সেটি হচ্ছে যে আমি প্রচুর পরিমাণ কন্টেন্টস এখন দিতে পারি, এবং আমি খুব স্পেসিফিক্যালি বলি যে আমাকে ভাবতে হবে আমার দেশের সাধারণ মানুষের হাতে কোন ডিজিটাল ডিভাইসটা অ্যাভেইলেবল, এবং সেই ডিভাইস অনুপাতে যেন আমি সেবাটা বিতরণ করি। আমি যদি এখনো মনে করি যে আমাকে সুপার কম্পিউটারের অ্যাপ তৈরি করে দিতে হবে, তাহলে সেটা হবে না। ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। জনাব রহমান, আপনাকে জানতে চাচ্ছি যে জনাব জব্বার যেটা বলছিলেন যে আমরা যে ডিজিটাল সার্ভিসেসের কথা বলছি, আইটি এনাবল সার্ভিসের কথা যদি আমরা যেটা বলছি, এখানে যেটা হয় যে যারা ডেভেলপ করেন বিভিন্ন কিছু, তাদের সাথে এই শেয়ারিং এর ব্যাপারটা হয় না, রেভিনিউ শেয়ারিংটা হয় না, যেটা অনেকেই অভিযোগ করে থাকেন। যেটা বেসিস থেকে অনেকে আমি বিভিন্ন সময় শুনেছি যে মোবাইল ফোন যারা অপারেটর তারা চার্জটা বেশি করছেন। তারা বলছেন যে যেহেতু তাদের কেরিয়ার ইউজ করা হচ্ছে, তাদের খরচ ডেফিনেটলি বেশি হবে। কিন্তু ওইখানে কি আমরা আসলে রেভিনিউ শেয়ারিং এর বিষয়টা কি আমরা ভাবতে পারি কিনা? কারণ রেভিনিউ শেয়ারিং যদি ভালো হয় ডেভেলপারের পক্ষ থেকে, তাহলে তারা বেশি করে কাজ এগিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রি আসলে গ্রো করবে। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমরা সেভাবেই দেখছি যে কি কি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর আছে আসলেই যদি এই কনসেপ্টটাকে আমরা দাঁড় করাতে পারি ঠিক মতো। আমরা যেটা করার চেষ্টা করছি BDApps.com এর মাধ্যমে, যদিও বাংলাদেশের আগেও কিছু কিছু অ্যাপ স্টোর এখানে লঞ্চ করা হয়েছে, বিভিন্ন কমার্শিয়াল প্রতিষ্ঠান তারা লঞ্চ করেছেন, কিন্তু এই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু একটা প্রবলেম ছিল, যেটার কারণে সেটা সেভাবে সাকসেস অ্যাটেইন করতে পারেনি। তো এক্ষেত্রে আমরা যেটা করেছি, প্রথমে দেখেছি যে কি কি টাইপের অ্যাপস অ্যাকচুয়ালি দেওয়া যায়। তো আমরা এখানে দেখলাম যে অ্যাপ শুধু এক ধরনের নয়, একাধিক ধরনের হতে পারে। তার মধ্যে সবচেয়ে সিম্পল অ্যাপসগুলো হলো যেগুলো আপনার SMS বেসড অ্যাপস। আজকে কিন্তু SMS বেসড অ্যাপসগুলো করে খুব লার্জ কিছু অর্গানাইজেশন, তারা কমার্শিয়াল অর্গানাইজেশন, তারা হায়ার করছে কিছু ইয়াং ট্যালেন্টসদেরকে, করে কিছু প্রোগ্রাম বানাচ্ছে। তারপরে আপনার 3 থেকে 6 মাস হতে সময় লাগছে একটা মোবাইল কোম্পানির সাথে সেই কন্ট্রাক্টটাকে এস্টাবলিশ করার জন্য। তারপরে নেগোশিয়েট করেও মেবি ম্যাক্সিমাম হয়তো তারা 20 to 30% রেভিনিউ রাখতে পারছে। আমরা প্রিসাইসলি সেই টাইপের অ্যাপই একটা সাধারণ একটা ইয়াং ছেলে বা মেয়ে ডেভেলপার, যার এখন তার মেধা আছে এবং সে শিখেছে করতে পারে, সে 10 মিনিটের মধ্যে সেরকম একটা অ্যাপ করতে পারে। তার কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হচ্ছে না,
তার কোনো সেট করতে হচ্ছে না, তাই এই ধরনের কোনো ধরনের ক্যাপেক্স কিছু নিতে হয়নি। সিম্পলি সে তার নিজের ল্যাপটপে বসে 10 মিনিটে একটা অ্যাপ তৈরি করে সেখানে 20-30% না নিয়ে সে 50% নিচ্ছে। ইনফ্যাক্ট এই কারণে আমাদের সাথে এখন কমার্শিয়াল অর্গানাইজেশনরাও আলাপ করছে যে আমরা কি এই অ্যাপ স্টোরে চলে আসতে পারি কিনা, যেটা আমরা এনকারেজ করছি। তার সাথে সাথে যেটা ইন্টারন্যাশনালি যে ধরনের অ্যাপস আছে আপনার ডাউনলোডেবল অ্যাপস, সেখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস গুলোই দেখবো যাতে করে একটা উইন উইন একটা সলিউশন করা যায়। জনাব জব্বার, খুবই সংক্ষেপে আমাদের হাতে সময় 10 সেকেন্ডের মতো, আপনি না, অল্প কথা আমি বলুন। যেটা বলবো সেটা হচ্ছে যে এই অ্যাপ সাকসেস করার পেছনে দুটো ফ্যাক্টরকে মনে রাখবেন। এক, লোকাল কন্টেন্ট; সেকেন্ড, লোকাল ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট। এই দুটো জায়গায় যদি নজর না রাখা হয়, তাহলে এটা আপনি successful। যত পরিবেশ যত কিছু তৈরি করেন, বাংলাদেশে অ্যাপ সাকসেসফুল হবে। জনাব মোস্তফা জব্বার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মঞ্জুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এগুলো রাখার জন্য। ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।